22শে জানুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। রাজ্যের মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই। দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওশাদ। মুখোশধারী বিজেপির টিমের জোট, নওশাদের মুখে বাম কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গ। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনে। স্থানীয় নেতাদের জন্য তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না, পুরুলিয়ার জনতার কাছে আরজি অভিষেকের। বর্বর অমানবিক, আশাকর্মীদের বিক্ষোভে বাধা প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় অভিশাপ হিসেবে ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের সবচেয়ে বড় অভিশাপ দিয়েছেন ওবিসি সার্টিফিকেট। তার দল বারবার দলিত, জনজাতি ও সংখ্যালঘু সমাজকে নতুন নতুন অভিশাপ উপহার দেয়। তার দাবি, ওবিসি সার্টিফিকেট এখন শুধু কাগজে কলমে রয়েছে, বাস্তবে এই সার্টিফিকেট কোনো কাজেই লাগবে না, বাড়িতে তুলে রাখাই এর ভবিষ্যৎ। নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওশাদ যুব ভারতীতে হওয়া মেশিকাণ্ডের উদাহরণও টানেন। তিনি বলেন, যেভাবে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যুব ভারতীতে ঢুকেও মেশিকে দেখতে পাননি, ঠিক তেমনি ওবিসি সার্টিফিকেট হাতে নিয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করা, লিখিত পরীক্ষায় পাশ করা, এমনকি ভাইবা উতরেও চাকরি পাওয়া যাবে না। তার অভিযোগ, এই গোটা গন্ডগোলের জন্য সরাসরি দায়ী রাজ্যের তৃণমূল সরকার। এখানেই থামেননি নওশাদ। ভুয়ো এসসি ও এসটি সার্টিফিকেট নিয়েও তিনি তীব্র অভিযোগ তোলেন। তার দাবি, ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত দলিত ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে সব অংশের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান আইএসএফ এর নেতা। নওশাদের বক্তব্য অনুযায়ী এই লড়াই শুধু একটি সার্টিফিকেট বা একটি ইস্যু নয়। তার কথায়, এই অন্যায়ের বিরুদ্ধে মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূল সরকারকে উৎখাত করার লড়াই নামতে হবে। শহীদ মিনারের সভা থেকে এই আহ্বান দিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের পারদ চড়ালো আইএসএফ। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দল বিরোধী জোট গঠনের দাবি আবার জোরালো হচ্ছে। এবার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জানান, তার দল আইএসএফ ও বাম কংগ্রেসের সঙ্গে আবারও জোট বাঁধতে চলেছে এবং এই জোটের বিষয়টি আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস এই জোটকে বিজেপির মুখোশধারী টিম বলে কটাক্ষ করেছে। বুধবার শহীদ মিনারের সমাবেশে নওশাদ সিদ্দিকী দাবি করেন যে বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে। 21শে জানুয়ারির প্রস্তুতির কারণে দলীয় কর্মীরা ব্যস্ত ছিলেন বলে কাজটি কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী সপ্তাহে এই জোটের কথাবার্তা চূড়ান্ত হবে। এছাড়াও তৃণমূল ও বিজেপির বিরোধী শক্তি হিসেবে বাম কংগ্রেস সহ অন্যান্য দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে। যদিও কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার আগে একলা লড়াইয়ের বার্তা দিয়েছিলেন, ফলে নওশাদের এই ঘোষণার পর কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে সিপিআইএম এর পক্ষ থেকে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। সুজন চক্রবর্তীর দাবি অনুসারে বিজেপি তৃণমূল বিরোধী জোটের পথে বামেরা ইতিবাচক। নওশাদ শুধু বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের কথা বলেননি, তিনি অন্যান্য দলের সঙ্গেও সম্ভাবনার দরজা খোলা রেখেছেন। ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এই জোটে থাকবে কিনা তা তিনি স্পষ্ট করেননি। এর আগে ধর্মনিরপেক্ষ জোটে হুমায়ুন কবিরকে আহ্বান জানিয়েছিলেন নওশাদ। নওশাদের এই প্রকাশ্যে জোটের বার্তার পর তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফের কটাক্ষ করেন যে এটি বিজেপির মদতে তৈরি জোট। তিনি দাবি করেন, বিজেপির বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছে। বিজেপির কলমে বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে বিজেপির অনুগ্রহ পাওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষ জানেন, বিজেপিকে পরাজিত করতে তৃণমূল ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। মুখোশধারী বিজেপির বি টিমকে মানুষ ভোট দিক, এটাই বিজেপি চাইছে, যা শেষ পর্যন্ত বিজেপিরই উপকারে যাবে। খেলা হোক, পায়ের ফাঁক দিয়ে গোল করে দেব, ভোটের আগে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবেকে হাতিয়ার করে রাজ্যের শাসক দলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী। সিউড়িতে দলীয় সভা থেকে তিনি বলেন, ভোট মিটলেই যে খেলা হয় তা সবাই জানে, এবার সেই খেলায় বিজেপিও মাঠে নামবে। মিঠুনের বক্তব্যে সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ উঠে আসে। 2021-এর বিধানসভা ও 2024-এর লোকসভা ভোটে ভোট পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূলের নাম জড়িয়েছে। তিনি বলেন, একতরফা খেলা আর চলবে না, এবার দু দলই মাঠে নামবে আর সঠিক সময়ে সুযোগ নিয়ে বিজেপি গোল করে দেবে। ফুটবলের উপমায় তিনি কটাক্ষ করেন, এক
টিম নিয়ে খেলা হয় না, এবার দুজনেই খেলবো, আর ঠিক সময় পেনাল্টিতে বল বসিয়ে টুক করে গোল করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে দশভুজার মতো গোলকিপার বলে উল্লেখ করে তিনি বলেন, পায়ের ফাঁক দিয়েও গোল করে দেব। তৃণমূল বিজেপির মধ্যে আতাতের জল্পনা সম্পূর্ণ মিথ্যে বলে খারিজ করেন মিঠুন। তৃণমূলের সঙ্গে কোনো সেটিং নেই, ভবিষ্যতেও হবে না। এছাড়াও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের সময় মমতার হাতে থাকা সবুজ ফাইল নিয়ে তিনি অভিযোগ তোলেন। মিঠুনের দাবি, ওই ফাইলে কয়লা বালি সহ দুর্নীতির টাকার হিসেব ছিল, কে কাকে কত টাকা দিয়েছে বা নিয়েছে, এমনকি তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত অবৈধ অনুপ্রবেশকারীদের তালিকাও থাকতে পারে। মিঠুনের এই বক্তব্য রাজ্য রাজনীতিতে আক্রমণ পাল্টা আক্রমণের সুর আরও চড়িয়ে দিয়েছে, যা আসন্ন নির্বাচনে তীব্র সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় নেতাদের জন্য তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না, পুরুলিয়ার জনতার কাছে আরজি অভিষেকের। নিশানায় ঠিক কারা? পুরুলিয়ায় তৃণমূলের খারাপ ফলের জন্য স্থানীয় কয়েকজন নেতাকে দায়ী করে তাদের ভুল দ্রুত শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার কাশীপুরে রণসংকল্প সভা থেকে তিনি পুরুলিয়াবাসীর কাছে আরজি জানান, ওই নেতাদের কারণে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নেবেন না, প্রয়োজনে আগামী 1 মাসের মধ্যে আবার পুরুলিয়ায় আসবেন। 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 6টিতে পরাজিত হয় তৃণমূল। 2024-এর বিধানসভা ভোটেও বিজেপি জয়ী হয়, যদিও বিধানসভা ভিত্তিক ফলে কয়েকটিতে তৃণমূল এগিয়ে ছিল। 2014 সালের পর থেকে জেলায় ক্রমাগত খারাপ ফল। আগামী 2026-এর বিধানসভা ভোটে পুরুলিয়ার 9টি আসনের 9টিতেই জয়ের লক্ষ্য নিয়েছেন মমতা ও অভিষেক। অভিষেক বলেন, এতে সফল হলে রাজ্যে বিজেপি 50-এর বেশি আসন পাবে না। তিনি স্পষ্ট করেন, তৃণমূলের কোনো পদাধিকারী খারাপ আচরণ করলে সরাসরি তাকে জানাবেন, কিন্তু দলের থেকে মুখ ফেরাবেন না, এটাই অনুরোধ। অভিষেক নির্দিষ্ট নেতাদের নাম না নিলেও জেলা নেতৃত্বের মতে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরের কয়েকজনকে নিশানা করা হয়েছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি রেশন সংক্রান্ত অভিযোগ রয়েছে। অভিষেক পুরুলিয়ার দাবি দাওয়া মেটানোর দায়িত্ব নিজের কাঁধে নেন। আইটিআই, পলিটেকনিক, কোল্ড স্টোরেজ সহ উন্নয়নের প্রতিশ্রুতি দেন। ট্রেন পরিষেবা নিয়ে ক্ষোভের জবাবে তিনি বলেন, ভোটের ফল ঘোষণার 3 মাসের মধ্যে রেল মন্ত্রকে প্রতিনিধি দল যাবে, সমস্যার সমাধান করবেন। বর্বর অমানবিক আশা কর্মীদের বিক্ষোভে বাধা প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু। কলকাতার স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন রাজ্যের আশা কর্মীরা। 15,000 টাকা মাসিক বেতন সহ একাধিক দাবিতে বুধবার তাদের এই কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্য ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে আগেই স্বাস্থ্য ভবনের বাইরে লোহার ব্যারিকেড বসায় পুলিশ এবং কার্যত দুর্গের মতো ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আশা কর্মীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযানের শুরুতেই একাধিক জায়গায় ধরপাকড় শুরু করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান। একটি পোস্টে তিনি লেখেন, বর্বর সরকার, অমানবিক প্রশাসন, গণতন্ত্র বিপন্ন। তার অভিযোগ, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে কলকাতায় আসার চেষ্টায় থাকা আশা কর্মীদের দিকে দিকে বাধা দেওয়া হয়েছে। রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে জোর করে আটকানো হয়েছে অনেককে এবং ট্রেন ও বাস ধরতে বাধা দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী আরও লেখেন, এই মুখ্যমন্ত্রীর রাজত্বে মাতৃ শক্তিকে লাঞ্ছিত ও আক্রান্ত হতে হলো। শীতের মধ্যে পানীয় জল ও খাবার ছাড়াই বিভিন্ন স্থানে আশা দিদি ও বোনেদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষজন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে আশা কর্মীদের সহায়তার আবেদন জানান। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ প্রবীণ ভোটাররা, চিকিৎসা হলো অভিষেকের সেবাশ্রয়। বুধবার নন্দীগ্রামে এসআইআর শুনানি কেন্দ্রে প্রবীণ নাগরিকদের দীর্ঘ লাইন পড়েছিল। ওই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন প্রবীণ ভোটাররা অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থ বৃদ্ধা ভোটারদের স্থানীয় তৃণমূল কর্মীরা নিয়ে যান স্থানীয় সেবাশ্রয় শিবিরে, যেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়। চিকিৎসকেরা সেখানে অসুস্থ ভোটারদের চিকিৎসা করার পর বেশ কয়েকজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজ মাধ্যমে প্রচার শুরু করে। শাসক দলের মন্তব্য, নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশনে পরিণত করে মানুষকে দুর্দশার মধ্যে ফেলছে বিজেপি, আর অভিষেকের সেবাশ্রয় তাদের পাশে দাঁড়াচ্ছে। এটাই হলো দুটো দলের মধ্যে তুমুল ফারাক। তৃণমূলের এই মন্তব্যকে নোংরামি বলে টোপ দেখেছে বিজেপি। কটাক্ষের সুরে নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, তৃণমূলের সাংসদ সৌগত রায় তো অসুস্থ হয়েছিলেন, এতই যদি সেবাশ্রয় নিয়ে বড় বড় কথা, তাহলে তাকে কলকাতা থেকে এখানে এনে চিকিৎসা করানো হলো না কেন? লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে গত 15ই জানুয়ারি থেকে সেবাশ্রয় শিবির শুরু করেছেন অভিষেক। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নন্দীগ্রামের শহীদ পরিবারের সদস্যদের হাত দিয়ে অভিষেক। প্রথম দিনেই শুভেন্দুর কেন্দ্রে পৌঁছে 2টি ব্লকের 2টি মডেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। অভিষেক ঘোষণা করেন, প্রথম বছর 2টি ব্লকে 2টি মডেল ক্যাম্প হলো। সামনের বছর থেকে 17টি অঞ্চলে এই শিবির হবে।
শিবির শুরু হওয়ার পর থেকে নানাভাবে নন্দীগ্রামের সেবাশ্রয়কে সমাজ মাধ্যমে প্রচারে উপস্থাপিত করার চেষ্টা করছে তৃণমূল। সেই কথাটি এসআইআর এর বিপরীত সেবাশ্রয়কে তুলে ধরার কৌশল নিল বুধবার রাজ্যের শাসক দল। নন্দীগ্রামে এসআইআর শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়া প্রবীণ ভোটারদের অভিষেকের সেবাশ্রয় শিবিরে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে হাসপাতালে ভর্তি করে আগামী বিধানসভা নির্বাচনের আগে দাবার বড় চাল দিল তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সেই চালে আপাতত অস্বস্তিতে নন্দীগ্রামের গেরুয়া শিবির। এসএসসি দুর্নীতিতে ইডির বড় কোপ। প্রায় 58 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত জীবন কৃষ্ণ প্রসন্নের। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলার বড় পদক্ষেপ নিয়েছে ইডি। অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং মামলায় মিডলম্যান হিসেবে চিহ্নিত প্রসন্ন কুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি সূত্রের দাবি, বাজেয়াপ্ত সম্পত্তির মোট আনুমানিক মূল্য প্রায় 57 কোটি 78 লক্ষ টাকা। বাজেয়াপ্ত তালিকায় রয়েছে নগদ টাকা, হোটেল, রিসর্ট সহ একাধিক স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ইডির বক্তব্য, অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গে এই সম্পত্তির যোগ রয়েছে। জীবন কৃষ্ণ নিজের নামে ছাড়াও আত্মীয় পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসায় চাকরির দুর্নীতি থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করেছিলেন বলে তদন্তকারীদের দাবি। মুর্শিদাবাদের বর্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে 2023 সালের এপ্রিলে সিবিআই গ্রেপ্তার করে। সেই সময় পুকুরে মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল। পরে জামিনে মুক্তি পান তিনি। গত বছরের আগস্টে ইডির হাতে গ্রেপ্তার হন, যখন পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তদন্তে সন্দেহজনক আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। বিধায়কের স্ত্রী ও বাবার ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করা হয়েছে। প্রসন্ন কুমার রায়কে সিবিআই গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জেল হেফাজতে। ইডির তদন্তে তার সংস্থার অ্যাকাউন্টে 26 কোটি 1,89,972 টাকা পাওয়া গেছে। প্রসন্নের দাবি, এই অর্থ কৃষিকাজ থেকে উপার্জিত। চাষিদের মজুরিতে জমিতেই বিনিয়োগ করে আয় করেছেন। চার্জশিটেও তার এই বক্তব্য উল্লেখ রয়েছে। নির্বাচনের আগে বঙ্গ সফরে আসছেন নবনির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নীতিন নবীন। এরপরই তিনি পশ্চিমবঙ্গ সফরে আসছেন। সূত্রের খবর, চলতি মাসেই তিনি বাংলায় আসতে পারেন। মূল উদ্দেশ্য আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখা। রাজ্যে এসে নীতিন নবীন বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেখানে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি এবং মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হবে। জানা যাচ্ছে, সভাপতি হওয়ার আগেই তিনি বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সোমবার শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্যের সঙ্গে বৈঠক করেন। সফরের সময় রাজ্যের সমস্ত বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। মোর্চা ও জেলা সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক হবে। বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। ফলে সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম পশ্চিমবঙ্গে সভা করতে চলেছেন নীতিন নবীন। এই নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, আগে অনেক বিজেপি নেতা বাংলায় এসেছিলেন, নির্বাচন জেতার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা সংগঠন দেখার কথা বলে সম্ভাবনা না দেখে পিছু হটেছিলেন। অনেক কেন্দ্রীয় নতুন নেতা বাংলায় আসতে পারেন, কিন্তু তাদের পরাজয়ের মুখ দেখতে হবে। 37 বছর ধরে ভারতে বাস, সিএএতে নাগরিকত্ব পেলেন মালদহের সত্যরঞ্জন বললেন, গুজবে কান দেবেন না। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতেই রাজ্যের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যাদের সমস্ত নথি রয়েছে তারাও দেশ ছাড়া হওয়ার ভয় পাচ্ছেন, আর যাদের বৈধ নথি নেই তাদের ঘুম উড়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর এসেছে মালদহ থেকে। সিএএতে আবেদন করে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন সত্যরঞ্জন বারুই। সত্যরঞ্জন বারুইয়ের বাড়ি মালদহের হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভুলকিমারি গ্রামে। তিনি আগে বাংলাদেশে থাকতেন। ধর্মীয় নিপীড়নের কারণে 1988 সালে বেআইনি পথে ভারতে চলে আসেন। কোনো বৈধ নথি ছাড়াই বছরের পর বছর বাংলায় বাস করছিলেন। এসআইআর এর খবরে তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এবার দেশ ছাড়তে হবে কিনা এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায় আশ্বস্ত হয়ে সিএএতে নাগরিকত্বের জন্য আবেদন করেন। আবেদনের পর হিয়ারিং হয়। অবশেষে শংসাপত্র হাতে পান। নথি পেয়ে স্বস্তিতে তিনি ও তার পরিবার। প্রধানমন্ত্রী ও অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, গুজবে কান দেবেন না। সিএএ নিয়ে উড়ো খবর গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি। এদিন হবিবপুরের বিজেপি বিধায়ক তার বাড়িতে ছুটে যান, ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। সত্যরঞ্জনের মতো অন্যান্য উদ্বাস্তুদের সিএএতে আবেদন করার আহ্বান জানান বিধায়ক। ডিভোর্স ছাড়াই দ্বিতীয় বিয়ে, হিরণ প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোরালো জল্পনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে প্রথম স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ না ঘটিয়েই তিনি নাকি দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই দাবি সামনে আসতেই রাজ্যে তীব্র চর্চা শুরু হয়েছে। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য। তিনি দাবি করেছেন, তাদের মধ্যে এখনো কোনো আইনি বিচ্ছেদ হয়নি এবং আইনত তিনি এখনো হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রী। এর ফলে প্রশ্ন উঠছে, যদি দ্বিতীয় বিয়ে হয়ে থাকে তবে তা কি আইনসম্মত?
ভারতীয় আইনে প্রথম বিবাহ বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ অপরাধ হিসেবে গণ্য হয়। ফলে বিষয়টি ব্যক্তিগত পরিষদ ছাড়িয়ে আইনি ও নৈতিক বিতর্কের দিকে গড়াচ্ছে। এই সংবেদনশীল পরিস্থিতিতে বিজেপির প্রভাবশালী নেতা দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। হিরণের সঙ্গে দিলীপের রাজনৈতিক সম্পর্ক একসময় ঘনিষ্ঠ ছিল। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। কে কাকে বিয়ে করবে, কিভাবে জীবনযাপন করবে, সেটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত। তিনি স্পষ্টই বিতর্ক ছড়াতে অনিচ্ছুক এবং রাজনীতির বাইরে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার সমর্থন করেন না। খবর আজকের মতো এখানে শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।